ভোটই তো বৈধ অবৈধ ভোট তিনি 1% সাথে যোগ করেছেন কিনা সেটি তো আমাদের বিভিন্ন পর্যায়ে অফিসার দিয়ে যাচাই করা হয়েছে। সেটি তারা মাঠে দেখেছেন যে কোনটা সঠিক ভোটার ছিল, কোনটি সঠিক ছিল না। যাদের সঠিক ভোটার ছিল না তাদেরটাই বাতিল হয়েছে। কিন্তু আমাদের নির্ধারিত যে ফর্ম আছে, প্রতিটি ফর্মই গুরুত্বপূর্ণ। সেই ফর্মেটে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলো আমরা প্রার্থীদেরকে জানিয়ে দিচ্ছি যে এই জায়গায় তাদের এই অংশটুকু পূরণ করা নাই বা এই চাহিদাটা নাই, সেক্ষেত্রে সেভাবেই চলছে। তবে নির্বাচন কমিশন এটাও বলেছে যে ছোটোখাটো যদি কোনো ত্রুটি থাকে, যদি মনে হয় যে এটা স্লাইড কোনো অবজারভেশনের বিষয় আছে, সেটাও আমরা দেখছি। তবে আমাদের বিশেষ করে হলফনামার ক্ষেত্রে এবং 1% ভোটের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এই সময়, এবং অন্যান্যগুলো সবই আছে। এইটা একটা প্রক্রিয়ার মতো এবং ডিসক্রিটের ব্যাপার। আমরা সহনশীলভাবে যাবতীয় কার্যক্রম চালাচ্ছি। তো যেহেতু আমার যে প্রতিনিধি তিনি আমাদের সকলের মুরব্বী শ্রদ্ধ স্যার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তো ওনাকে আমরা শ্রদ্ধা করি এবং প্রত্যাশা করছি ওনার নেতৃত্বে এমন একটি পরিবেশ হবে যেন যে পরিবেশে এই দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। আজকে আলহামদুলিল্লাহ গোটা পরিবেশটা আমাদের অনুকূলে, মানুষ আমাদেরকে লুফিয়ে নিচ্ছে। যদি একটি ফেয়ার ইলেকশন হয়, আমরা আশা করছি জনগণ আমাদেরকে লুফিয়ে নেবে। কারণ জামাত একটি পরীক্ষিত সংগঠন। আজকে 5 আগস্টের পরে বিগত সময়গুলোতে আমাদের যাবতীয় অ্যাক্টিভিটিস এই দেশের মানুষ আমাদের প্রতি মুগ্ধ, আমাদের প্রতি আস্থা রাখতে পারে এবং তারা মনে করছে আমরা ক্ষমতায় গেলে একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো ইনশাল্লাহ। তো সে লোক আমরা আশাবাদী যে মানুষ আমাদেরকে সমর্থন দেবে ইনশাল্লাহ। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায়, যেমন ওসমান হাদির উপরে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আমাদের চট্টগ্রামের একজন ক্যান্ডিডেট এরশাদুল্লাহ তার উপরে গুলি করা হয়েছে। এবং সার্বিকভাবে এখনও আমি মনে করি সেভাবে আইন শৃঙ্খলা এখনও নিয়ন্ত্রণ সেভাবে হয় নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেকে এখনও ঘোরাফেরা করছে, তারা আগামী দিনে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতে পারে। তাই আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততার সাথে যারা বিভিন্ন হত্যা মামলার আসামি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আর যদি ইলেকশন কমিশন এবং সরকারের সদিচ্ছা থাকে, যেই সমস্যাগুলো রয়েছে আমি মনে করি দ্রুত সমাধান করে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব। আর দল যেহেতু নির্বাচন কমিশন আইন অনুযায়ী আমাকে এবং আমার বাবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে উভয়কে মনোনয়ন দিয়েছে, একাধিক প্রার্থীকে দিতে পারে এবং রিটার্নিং কর্মকর্তা উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। 20শে জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন। এর আগে দল থেকে আমাদের দুজনের মধ্যে একজনকে চিঠি দিবে এবং আরেকজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। তো আমরা মনে করি যে দাউদকান্দি মেঘনায় বিএনপির যে জনপ্রিয়তা আকাশচুম্বী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যে উন্নয়ন অগ্রগতি করেছেন বিগত সময়ে, আওয়ামী লীগ বলেন আর যেই টাইমেই বলেন, এই উন্নয়ন অগ্রগতি হয় নাই। রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, হাসপাতাল থেকে শুরু করে যত ধরনের উন্নয়ন আপনারা এখন দাউদকান্দি দেখেন, সকলে কিন্তু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের হাত দিয়ে করা হয়েছে। এবং আমার বিশ্বাস জনগণ আগামী 12ই ফেব্রুয়ারিতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে এবং জনাব তারেক রহমানকে নির্বাচিত করবে, যাতে করে দেশ আবারও সুন্দর সুস্থভাবে এগিয়ে যেতে পারে। যে কোনো নির্বাচনের জন্যেই লেভেল প্লেয়িং ফিল্ড অত্যন্ত জরুরি। তো আমরা এই দাবি নিয়ে আমাদের জাতীয়ভাবে আমাদের দল আপনাদের জাতীয় মহাসমাবেশ করা হয়েছিল। বারবারই আমরা এই দাবিটুকু করে আসতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখনও সেই দাবি বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে জানাবো, যারা ক্ষমতায় আছেন এবং যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখছেন, যে নির্বাচনের প্রতিটি দলের যারা আছেন তারা যেন সমানভাবেই ফিল্ডটাকে তারা প্রত্যেকের জন্যই যেন সমান হয়। যারা স্পেশালি শান্তি রক্ষার্থে কাজ করবেন তাদের প্রতি আমাদের দাবি থাকবে যে তারা একটা নিউট্রাল অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। আমাদের এই যে ব্যালট যে যুদ্ধটা হতে যাচ্ছে, এটা হচ্ছে আমরা একজন আউটসাইডার লোকের বিরুদ্ধে। আমরা এই এলাকার লোকেরা, জনগণ ভোটাররা ভোট দিবে, এটা প্রমাণ করার জন্য যেন আগামী 100 বৎসরও কোনো আউটসাইডার এই এলাকায় আসার সাহস না পায়। এটা তো ভাই এই এলাকার লোক নাই, এখানে কি একটা সুপুরুষ পাওয়া গেল না প্রার্থী দেওয়ার মতন? হোমনাথ তিতাসে একটা সুকন্যা পাওয়া গেল না প্রার্থী দেওয়ার মতন? ওনাকে কেন এখানে আসতে হবে? কেন ওনাকে আসতে হবে? এটা আমাদের। তারপর যদি যোগ্যতার প্রশ্নটা বলেন, আমি এটা নাইবে বললাম। আমি একজন সচিব লেভেল থেকে রিটায়ার করেছি, উনি কোথায় কী ছিল এটা আপনারা খুঁজে নেবেন।
আমার অভিজ্ঞতা আছে, আমি উন্নয়নের ছাত্র, আমি বুয়েটের থেকে পড়াশোনা করছি, আমি ম্যাডামের সাথে 5 বছর ছিলাম। আমার অ্যাপয়েন্টমেন্টটা এপিএস টু দ্য প্রাইম মিনিস্টার তারেক সাহেবের সুপারিশে ম্যাডাম খালেদা জিয়া আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এপিএস। এবং আমি ডেভেলপমেন্ট দেখেছি, ডেভেলপমেন্ট কাকে বলে, কী কতটা কী, এগুলো আমি জানি। ডেভেলপমেন্ট কেমনে করতে হয়, কোন সুইচে টিপ দিলে ডেভেলপমেন্ট বেড়েছে, এটা আমি জানি, সেটা আমি করতে পারবো। এলাকার মানুষের জন্য একেবারেই সম্ভাবনা কম। ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে জনগণ বিজয়ী হবে, তৃতীয় পক্ষ কিছু নাই। জনগণ যাকে ভোট দেবে সেই বিজয়ী হবে। আবার আমার বিশ্বাস যে আল্লাহর রহমতে আমি তো স্বতন্ত্র দাঁড়িয়েছি, আমি তো অন্য কোনো দলে যাইনি। স্বতন্ত্র দাঁড়ানো মানে হলো আমি সামনে এগুলাম, আমি যেন পিছনে ফিরে আসতে পারি। অর্থাৎ আমি বিএনপি থেকে স্বতন্ত্র দাঁড়িয়েছি, আবার যদি আল্লাহর রহমতে আমরা সবাই এমপি আসতে পারি, আমি যেন বিএনপিতে চলে আসতে পারি, সেই সুযোগটা আমি হাতে রেখে দিয়েছি। দলকে তো সে ভুল বুঝিয়ে এই সিদ্ধান্ত সে এনেছে, দলের দোষ দিচ্ছি না আমি। এই ব্যক্তিরা দলকে ভুল তথ্য দিয়ে, ভুল ইনফরমেশন দিয়ে, ওনার বাড়ির হোমনাও না, তিতাসও না, উনি 500 জায়গা কিনছে হোমনাতে। আরে ভাই, এরকম 500 জায়গা তো কারো লন্ডনেও থাকতে পারে, কারো আমেরিকাও থাকতে পারে, কারো ঢাকাও থাকতে পারে, বগুড়া থাকতে পারে। আমি যেই জায়গায় আমি 500 জায়গা কিনলেই কি আমি ওখানে নাগরিক হয়ে গেলাম? নাগরিকত্ব তো অনেক বিরাট বিষয়, কয়েক জেনারেশন থাকতে হয়, ওনার তো সেটা নাই। যেহেতু এই ধারাটি ওনার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে যে উনি 1%-এর এটা তালিকাটা সঠিকভাবে দিতে পারেননি, এটি বাতিল করে। পরের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী জনাব ওমর ফারুক। সংস্থা যারা আছেন, আপনাদের যখন যাদের বিজয় হচ্ছে, আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা এটা স্বতন্ত্র, যেহেতু আমরা 1% এটা দেখি। জনাব ওমর ফারুক স্বতন্ত্র প্রার্থী, ওনার মনোনয়ন পত্রে উনি 1% ভোটারের স্বাক্ষর সংযুক্ত করেছেন। প্রতীকের যে ভোটার আছেন তাদেরকে যাচাই করেন, যে মনোনয়ন পত্র দাখিল করেছেন তার ওই হয়েছে ওইখানে 1227, 2695, 1088 এই কয়টি, এই 10টি ক্রমিক আর বাকি 5 জন, তারা বাকি 5 জনের মধ্যে 4 জন